Good morning, good afternoon, good evening, and good night to all of you. যখন যে সময়ে এই ভিডিওটা দেখছো ঠিক সেরকমভাবেই নিও। তো আজকের যে টপিকটা আমরা শুরু করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং ফিজিওলজি বা শারীরবিদ্যার একটা অন্যতম টপিক বলা যেতে পারে। তো যে টপিকটা আজকের আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বডি ফ্লুইড, body fluid, FLUID, body fluid and circulation। এই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, এই বডি ফ্লুইড সম্বন্ধে জানতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ব্লাড সম্বন্ধে আমাদের প্রথমে জেনে নিতে হবে। তো ব্লাড সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা প্রথমে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ব্লাড কি না, ব্লাড ইজ আ স্পেশাল কানেকটিভ টিস্যু। তাহলে কী বললাম, ব্লাড ইজ আ স্পেশাল কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে কি, যেটা কিনা দুটো টিস্যুর মধ্যে একটা কানেকশন তৈরি করতে সাহায্য করছে। তাহলে ব্লাড ইজ আ, কী বললাম না, ব্লাড ইজ আ স্পেশাল কানেকটিভ টিস্যু। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ব্লাড, এই যে ব্লাড এটা কী কী নিয়ে কনসিস্ট থাকে। তাহলে ব্লাড কনসিস্টিং অফ a fluid matrix আর কি, আর হচ্ছে প্লাজমা, অবশ্যই প্লাজমা অ্যান্ড কি থাকবে না, কিছু ফর্মড এলিমেন্টস থাকবে। তাহলে এই যে আমরা জানলাম ব্লাড ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু বলতে লিকুইড কানেকটিভ টিস্যু। এই লিকুইড কানেকটিভ টিস্যু বলার কারণ কি না, বলার ফার্স্ট কারণ হচ্ছে না, রক্ত হচ্ছে কি কোথা থেকে না, এমব্রায়োনিক মেসোডাম থেকে উৎপন্ন হয়। সেকেন্ডলি আমরা বলতে পারি রক্তে ধাত্রের পরিমাণ কোষীয় উপাদানের তুলনায় অধিক থাকে, অর্থাৎ মানুষের রক্তের প্রায় আমরা 55% রক্তরস এবং 45% কি দেখব না, কর্পাসেলসগুলো দেখব। আর নাম্বার 3তে আমরা বলতে পারি কি না, রক্ত প্রাণীদেহের বিভিন্ন কোষ, কলা ও অঙ্গের মধ্যে সমন্বয় বা সংযোগ সাধন করছে। আর নাম্বার 4 আমরা বলতে পারি কি না, রক্তের ধাত্র অংশ অর্থাৎ রক্তরস তরল প্রকৃতির হয়, এজন্যই কি বলা হচ্ছে না, রক্তকে লিকুইড কানেকটিভ টিস্যু বলা হচ্ছে। এবার নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না, ব্লাডের অরিজিনটা আমরা জেনে নেব। কি জানবো না, অরিজিন অফ ব্লাড। আচ্ছা, অরিজিন অফ ব্লাডের মধ্যে আমরা যেটা জানবো যে ব্লাডটা কোথা থেকে অরিজিনেটেড হলো, দ্যাট ইজ এমব্রায়োনিক মেসোডাম থেকে, এমব্রায়োনিক মেসোডাম থেকে। এবার আমরা তো ব্লাড নিয়ে পড়াশুনো করছি তো বা স্টাডি করছি, তাহলে সেই ব্লাড নিয়ে যে স্টাডি সেটাকে আমরা কি বলবো, স্টাডি অফ ব্লাড। এটা সম্বন্ধে আমাদের জানতে হবে যে স্টাডি অফ ব্লাড আসলে কি। স্টাডি অফ ব্লাড যেটা, সেটাকে আমরা বলি, একটা পার্টিকুলার টার্ম আছে, সেটাকে আমরা বলবি কি না, হিমাটোলজি। এটাকে বলি, এটা কি তাহলে, এটা হচ্ছে স্টাডি অফ ব্লাড। নেক্সট আমরা যেটা জানবো যে ফর্মেশন অফ ব্লাডকে কি বলা হয়, ফর্মেশন অফ ব্লাডকে আমরা কি বলবো না, ফর্মেশন অফ ব্লাডকে আমরা বলবো হিমোপয়েসিস। যে কোনো কিছুর সঙ্গে যদি আমরা এই পয়েসিস ওয়ার্ডটা যুক্ত হতে দেখি তাহলে আমরা সেটাকে বলবো কি, ফর্মেশন। এরিথ্রোপয়েসিস মানে রেড ব্লাড সেলের ফর্মেশন, লিউকোপয়েসিস হোয়াইট ব্লাড সেলের ফর্মেশন, এগুলো যে কোনো ধরনের কোনো ফর্মেশন যখনই দেখবো এই পয়েসিস ওয়ার্ডটা কিন্তু এসে যাবে। নেক্সট আমরা যেটা দেখব বা যেটা শিখতে চলেছি সেটা কি না, অ্যামাউন্ট অফ ব্লাড, কতটা অ্যামাউন্ট বা ভলিউম অফ ব্লাড, কতটা অ্যামাউন্টে ব্লাড থাকে একটা হিউম্যান বডির মধ্যে। তাহলে অ্যামাউন্ট অফ ব্লাড সেটা আবার মেল ফিমেলতে কিছুটা হলেও ভ্যারি করে যায়। সেটা কি না, আমরা যদি মেলদের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে সেটা কত না 5 লিটার, আর যদি দেখি যে ফিমেলদের ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে 4.5 লিটার। ক্লিয়ার? আচ্ছা, এই যে 5 লিটার ব্যাপারটা, এই 5 লিটার ব্যাপারটা কীরকম না, বডি ওয়েটের
8%, তাহলে 8% অফ বডি ওয়েট। তাহলে 4.5 এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে তোমার 7.5% অফ বডি ওয়েট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি, এই যে অ্যামাউন্টটা, এটা তো মানে ওভারঅল যদি বলি যে ব্লাডের অ্যামাউন্ট কত, সেটা হচ্ছে 5 to 6 লিটার, এটা হচ্ছে নর্মাল অ্যামাউন্ট। যদি এইবার কি না, ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইনক্রিজ দেন দ্য নর্মাল ভ্যালু, তাহলে ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইনক্রিজ দেন কি নর্মাল ভলিউম, তাহলে সেই যে ব্যাপারটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কি হাইপার ভোলামিয়া। তাহলে সেটাকে আমরা বলবো হাইপার ভোলামিয়া। আর যদি দেখা যায় কি না, ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড, সেটা মানে নর্মালের, সবই কিন্তু নর্মালের তুলনায় হচ্ছে, যদি ডিক্রিজ করে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হাইপোভোলামিয়া। হাইপার মানে কোনো কিছু বেড়ে যাওয়া, আর হাইপো মানে হচ্ছে কমে যাওয়া, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এটাকে আমরা কি বলবো, হাইপোভোলামিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট যেটা আমরা জানতে চলেছি সেটা হচ্ছে কি না, ব্লাডের পিএইচ সম্বন্ধে একটু আমাদের জেনে নিতে হবে। কি না, পিএইচ অফ ব্লাড সম্বন্ধে আমরা একটু জেনে নেব। ব্লাডের পিএইচটা ভ্যারি করে যায় কোথা থেকে না, 7.2 থেকে 7.4। এটা হচ্ছে ব্লাডের পিএইচ, যেটা কিনা স্লাইটলি অ্যালকালাইন। কীরকম না, সেটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে 7.2 আর 7.4 এই পিএইচটা ভ্যারি করলো কেন, বা কোন সময় এটা কি ভ্যারি করছে? 7.2 কখন হচ্ছে না, যখন ব্লাডটা কীরকম না, ডিঅক্সিজেনেটেড। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন, সেখানে 7.2, আর যখন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড সেই সময় হচ্ছে কি না 7.4 হলো। আচ্ছা, এবার এই যে হিমোপয়েসিস মানে ফর্মেশন অফ ব্লাড, তার মানে এখানে আমরা কি দেখব না, বিভিন্ন হিমোপয়েটিক টিস্যুসগুলো দেখব। তাহলে এই যে হিমোপয়েটিক টিস্যুসগুলো, এগুলো ডিফারেন্ট টাইম অফ লাইফ, আমাদের লাইফ সাইকেলের মধ্যে সেটা কিভাবে ভ্যারি করছে সেটা একটু আমরা দেখব। তাহলে হেডিং আমরা কি করতে পারি না, হেডিং হিসেবে আমরা আচ্ছা একটু হ্যাঁ ঠিক আছে, চলো হেডিং হিসেবে এই আঙুলটা কীরকম একটা মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ এইবার ঠিক আছে, চলো তাহলে হেডিং হিসেবে আমরা এখানে কি দেখব না, হিমোপয়েটিক টিস্যুস at different times in life। তাহলে এটা কি ব্যাপারটা? ফার্স্ট অফ অল, একদম প্রথম থেকেই তো আর আমাদের ধরো বোন ম্যারো বা বোন, এই যে জিনিসগুলো, এগুলো তো আর একদম প্রথম থেকে থাকে না। যখন আমরা ভ্রূণ অবস্থাতে থাকি বা এমব্রায়োনিক স্টেজে থাকি, সেই সময় কোথায় থাকবে আমাদের হাড়, বোন টোনের কোনো তখন ব্যাপার নেই, বোন ভাই কোনো কিছুরই ব্যাপার নেই। তাহলে সেই সময় যেটা আসবে বা ওই এমব্রায়োনিক স্টেজে যে কিনা দায়িত্বভার গ্রহণ করবে বা নিজের কাঁধে রেসপন্সিবিলিটিটা নেবে, কিসের জন্য না, রক্ত তৈরি করার জন্য, সেটা কে, সেটা হচ্ছে ইয়ক স্যাক। ক্লিয়ার? সেটা হচ্ছে ইয়ক স্যাক। তাহলে এই যে ইয়ক স্যাক, এ রেসপন্সিবিলিটি নিচ্ছে রক্ত তৈরি করার সময়, কোন মানে রক্ত তৈরি করার জন্য কোন সময় না, এমব্রায়োনিক স্টেজে গিয়ে, এমব্রায়োনিক স্টেজে ইয়ক স্যাক। এরপর ইয়ক স্যাকের পর আসছে গিয়ে মানে তার কয়েক সপ্তাহ পর বা কয়েক উইক পর সেই দায়িত্বভারটা গ্রহণ করছে বা সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে নিচ্ছে কে, সে হচ্ছে আমাদের লিভার। তাহলে আমরা জেনে এসেছি লিভার কি ডাইজেস্টিভ জুস সিক্রেট করে, শুধুমাত্র ডাইজেস্টিভ জুস। তাহলে এমব্রায়োনিক স্টেজে ব্লাড ফর্মেশনের দায়িত্বভার গ্রহণ করলো কে না, আমাদের ইয়ক স্যাক। এবার ইয়ক স্যাকের পর তার কয়েক সপ্তাহ পর ওই দায়িত্বভার গ্রহণ করলো কে, লিভার। এখনই বললাম যে লিভার শুধুমাত্র যে ডাইজেস্টিভ জুসটা সিক্রেট করছে বা ডাইজেশনে সাহায্য করছে তাই নয়, লিভার হচ্ছে একটা মাল্টিটাস্কার অ্যান্ড মোস্ট বিজিয়েস্ট অর্গান ইন আওয়ার বডি। নেক্সট লিভারের পর আসছে কি না, লিভারের পর ওই দায়িত্ব গ্রহণ করছে আমাদের যত বোন ম্যারো আছে, মানে এবার তো ফর্মেশন অফ বোন হয়ে গেছে, তাহলে বোন হয়ে যাওয়া মানেই
সেখানে আমাদের কি হবে না বোন ম্যারোটাও তৈরি হয়ে যাবে। এবার আমাদের মানে আমরা যারা এখন ধরো বসে পড়া শুনছি বা আমি তোমাদের পড়াচ্ছি, তো আমাদের ব্লাড ফর্মেশনটা কোথায় হচ্ছে না লং বোন ম্যারোতে, লং বোন ম্যারোতে। ক্লিয়ার? এবার যেটা জানবো, এটা একদম ছোটোবেলা থেকেই আমরা শুনে আসছি যে ব্লাডের কালারটা কী। তাহলে কালার অফ ব্লাড এটা সম্বন্ধে আমাদের জানতে হবে কি না কালার অফ ব্লাড সম্বন্ধে আমরা একটু জেনে নেব। কালার অফ ব্লাড এটা সেই ছোটোবেলাতে রক্তের রঙ কী, না রক্তের রঙ হচ্ছে লাল। তাহলে শুধুমাত্র যে রক্তের রঙ লাল এটা বললে তো হবে না, রক্তের রঙ লাল অবশ্যই সেটা যেমন একটা ঠিক কথা। তাহলে আমরা জানি কি আর্টারিজ আছে আর ভেন আছে। আর্টারিজ মানে ধমনী, তাহলে ধমনীতে এক রকমের রক্তের কালার হবে, আর হচ্ছে তোমার ভেন্স বা শিরাতে আর এক ধরনের কালার হবে, মানে রেডই হবে। বাট আর্টারিজের ক্ষেত্রে আমরা যে রেডটা দেখব সেটাকে কি বলছি না ব্রাইট রেড। ব্রাইট রেড, এবার কোশ্চেন হতেই পারে যে কেন ব্রাইট রেড হলো, না ডিউ টু রিচনেস অফ অক্সিজেন, তার জন্য ব্রাইট রেড। আর ভেনে যে কালার সেটাকে আমরা বলছি কি না ডার্ক রেড। কেন না ডার্ক রেড অক্সিজেন এর রিচনেসটা কমে যাওয়ার জন্য, তার জন্য এটা কীরকম হচ্ছে না ডার্ক রেড ইন কালার। এবার আমরা যেটা জানবো কি না ব্লাডের ভিসকোসিটিটা কী, কীরকম কী ব্যাপার, তাহলে কি না ভিসকোসিটি অফ ব্লাড। আচ্ছা তার আগে আমাদের জানতে হবে যে ভিসকোসিটি ব্যাপারটা কী। কি ভিসকোসিটি না দ্য স্টেট অফ বিং থিক, স্টিকি অ্যান্ড সেমি ফ্লুইড ইন কনসিস্টেন্সি। কিসের জন্য না ডিউ টু ইন্টারনাল ফ্রিকশন। এটা হচ্ছে কি, এটা আমরা জানি, এটাকে আমরা বলি কি ভিসকোসিটি। তাহলে ব্লাডের ভিসকোসিটি ব্যাপারটা কি না ব্লাড ইজ 5 times more viscous than water। তাহলে ব্লাড কি না ব্লাড ইজ 5 times more viscous than water হলো। আর নেক্সট কি, এটা কিসের জন্য না ইট ইজ ডিউ টু আরবিসিস অ্যান্ড প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন ক্লিয়ার? তাহলে ভিসকোসিটি ব্যাপারটা কি হলো না ব্লাড ইজ 5 times more viscous than water। ইট ইজ ডিউ টু কিসের জন্য না ইট ইজ ডিউ টু আরবিসিস অ্যান্ড প্লাজমা প্রোটিনস। আচ্ছা এবার আমরা যেটা জানবো সেটাকে আমরা কি বলছি না হিমাটোক্রিট ভ্যালু। কি হিমাটোক্রিট ভ্যালু, হিমাটোক্রিট ভ্যালু এটা কাকে বলছি হিমাটোক্রিট ভ্যালু। হিমাটোক্রিট ভ্যালু আমরা বলবো যদি প্রতি 100 ml রক্তে কোষীয় উপাদান এর পরিমাণ করা হয় সেটাকে আমরা বলবো হিমাটোক্রিট ভ্যালু। এই কোষীয় উপাদান হিসেবে প্রধানত আমরা আরবিসির পরিমাণকেই বুঝি। তাহলে এটাকে কি বলা যেতে পারে না এর ক্ষেত্রে আমরা কি কি দেখব না ইফ ব্লাড ইজ কালেক্টেড ইন আ হিমাটোক্রিট টিউব। তাহলে ব্লাডটাকে আমরা কালেক্ট করব কিসে, তাহলে লিখতে হবে ব্লাড ইজ কালেক্টেড in a hematocrit tube, hematocrit tube কি দিয়ে না যাতে ক্লটিং না হয়ে যায় তার জন্য কিছু সুইটেবল ক্লটিং অ্যান্টি কোয়াগুল্যান্ট দেব, অ্যান্টি কোয়াগুল্যান্ট অ্যাড করা হবে। আর কি আর যেটা লাগছে সেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল মেশিন, একটা সেন্ট্রিফিউগাল মেশিন। এবার ওই সেন্ট্রিফিউগাল মেশিনে কি করতে হবে না 1 মিনিটে 3000 বার এরকম 30 মিনিট ধরে আমরা যদি সেটাকে রিভলভ করি তাহলে আমরা কি দেখব না এটাকে যদি আমরা একটা হিমাটোক্রিট টিউব হিসেবে ধরি তাহলে সেই হিমাটোক্রিট টিউবটাকে যদি আমরা ওই সেন্ট্রিফিউগাল মেশিনে মানে সেন্ট্রিফিউজ করি তাহলে আমরা কি দেখব না সেক্ষেত্রে আমরা দেখব তলার দিকে কোনো একটা কিছু থিতিয়ে পড়েছে, তার উপরে একটা কিছু থাকবে আর তার উপরে একটা, তাহলে 3টে অংশে। তাহলে তলার দিকে যেটা কিনা থিতিয়ে পড়েছে সেটা হচ্ছে আরবিসি, এখানে থাকছে তোমার ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস মানে অনুচক্রিকা যেটা প্লেটলেটস, আর এই জায়গাতে থাকছে কি এই জায়গাতে থাকছে প্লাজমা। এই যে প্লাজমা আমরা পড়লাম এটা কত থাকে 55%, এটা থাকে 1% আর আরবিসি থাকে 44%। এই টোটালটা নিয়ে হচ্ছে
45%। হলো। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি না ভলিউম অফ আরবিসি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, কি না পার্সেন্টেজ ইজ কল্ড পুরোটা লিখছি না আর, হিমাটোক্রিট ভ্যালু, অর এটাকে কি বলা হয় না প্যাকড সেল ভলিউম বা পিসিভি। ক্লিয়ার? আচ্ছা, এবার এদের মধ্যে যেটা এক্ষুনি বললাম যে ইন বিটুইন দ্য প্লাজমা অ্যান্ড রেড ব্লাড সেল দেয়ার ইজ আ থিন লেয়ার অফ হোয়াইট বাফি ক্লট। এইটা হোয়াইট বাফি ক্লট যেটা কনসিস্ট থাকে কী নিয়ে, যেটা কনসিস্ট থাকে ডব্লিউবিসিস আর প্লেটলেটস নিয়ে। ক্লিয়ার একদম? ব্যাস, চলো। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা কি না কম্পোজিশন অফ ব্লাড। কম্পোজিশন অফ ব্লাড কী নিয়ে কম্পোস্ট থাকে? ব্লাড হচ্ছে প্লাজমা আর হচ্ছে কর্পাসেলস নিয়ে কম্পোস্ট। একটু আগেই আমরা জানলাম প্লাজমার পরিমাণ কত, 55%, আর কর্পাসেলসের পরিমাণ থাকে 45%। এবার এই প্লাজমা নিয়ে আমরা একটু দেখব যে প্লাজমার ব্যাপারটা কী না। প্লাজমাকে আমরা মোটামুটি ধরো প্রোটিন, মানে যেটাকে আমরা প্লাজমা প্রোটিন বলছি, সেই প্লাজমা প্রোটিনের পরিমাণ কত 7% মতো থাকে। আর তার মধ্যে থাকে কি ওয়াটার থাকে। ওয়াটার এনসিআরটি অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এনসিআরটিতে দেওয়াই আছে 90 থেকে 92% হচ্ছে ওয়াটার থাকে। আর কিছু অন্যান্য সাবস্টেন্স বা আদার সাবস্টেন্স থাকে যেগুলো 1% মতো থাকে। তো এক এক করে আমরা জানবো। প্লাজমা প্রোটিন যেটা কিনা 7% বলছি, সেই প্লাজমা প্রোটিন হিসেবে আমরা দেখবো কি অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ক্লটিং ফ্যাক্টর। আর ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যে প্রোটিনগুলো থাকছে সেটাকে আমরা ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথমবিন বলছি। এবার এই যে অ্যালবুমিনটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম নম্বরে থাকে, আর প্রথমবিন যেটা সেটা মিনিমাম নম্বরে থাকে। আচ্ছা, এবার আস্তে আস্তে করে আমরা কি জানবো না অ্যালবুমিন সম্বন্ধে একটু জেনে নেব। অ্যালবুমিন হচ্ছে স্মলেস্ট প্রোটিন। এটা কোথায় প্রডিউস হয় না প্রডিউস হয় ইন লিভারের মধ্যে প্রডিউস হয়। এটা থাকে কত না 57 থেকে 60% মতো থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে না মেনটেন অসমোটিক ব্যালেন্স ইন ব্লাডের যে অসমোটিক ব্যালেন্সটা সেটাকে মেনটেন করা হচ্ছে এর কাজ। আচ্ছা, গ্লোবিউলিন হিসেবে আমরা দেখব কি তিনটে, কি আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন আর হচ্ছে গামা গ্লোবিউলিন। এই যে আলফা গ্লোবিউলিনটা প্রডিউস হয় কোথায় না প্রডিউস হয় লিভারের মধ্যে। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টসগুলোকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করা। তাহলে এই দুটোই আলফা আর বিটা, এদের কাজ হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা জানবো কি গামা গ্লোবিউলিন। এই গামা গ্লোবিউলিন যেটা জানবো, সেই গামা গ্লোবিউলিনটার সিনথেসিস হয় কোথায় না প্লাজমা সেল আর হচ্ছে তোমার বি লিম্ফোসাইট। তাহলে কোথায়? প্লাজমা সেল আর বি লিম্ফোসাইট। ক্লিয়ার? আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে ডিফেন্স এগেনস্ট ডিজিজ বাই প্রডিউসিং অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, অর্থাৎ অ্যান্টিবডি মিনস ইমিউনোগ্লোবিউলিন। এবার এই যে ইমিউনোগ্লোবিউলিনকে আমরা হচ্ছে আইজি দিয়ে প্রকাশ করি। তাহলে আইজির মধ্যে আমরা যেটা দেখব কি না থাকে কি আইজি, তারপরে তোমার থাকবে আইজি এ, তারপরে হচ্ছে তোমার আইজি এম, তারপরে থাকবে তোমার আইজি ডি, আর থাকে আইজি ই। সব থেকে যদি ম্যাক্সিমাম নাম্বার বলা হয় দ্যাট ইজ আইজিই, আর সব থেকে কম পরিমাণে যদি থাকে সেটা হচ্ছে আইজিই, মিনিমাম নাম্বার। ক্লিয়ার একদম? আচ্ছা, কোনখান পর্যন্ত? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব কি ক্লটিং ফ্যাক্টর হিসেবে টোটাল থাকে হচ্ছে 5%। তার মধ্যে বললামই যে ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথমবিন, ফাইব্রিনোজেন থেকে 4% আর প্রথমবিন 1%। আচ্ছা, এই ক্লটিং ফ্যাক্টর মানে এই প্রোটিনগুলো লার্জেস্ট হয় কোথায় তৈরি হয়? প্রডিউসড ইন লিভারের মধ্যে প্রডিউস হয়। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রিভেন্ট এক্সেসিভ ব্লিডিং, মানে ক্লটিংয়ে সাহায্য করা। বাস হলো। নেক্সট হচ্ছে অ্যালবুমিন আর গ্লোবিউলিন। এই যে অ্যালবুমিন আর গ্লোবিউলিন, এদের রেশিওটা কত থাকে? অ্যালবুমিন আর গ্লোবিউলিনের রেশিও হচ্ছে 2:1। অ্যালবুমিন আর গ্লোবিউলিনের রেশিও তাহলে কত বললাম? অ্যালবুমিন গ্লোবিউলিনের রেশিও 2:1। আচ্ছা, ওয়াটার তো বলেই দিলাম 90 থেকে 92% থাকে। আদার সাবস্টেন্সেস হিসেবে বিভিন্ন আয়ন্স থাকে, নিউট্রিয়েন্টস থাকে, ওয়েস্ট প্রোডাক্টস, গ্যাসেস, হরমোনস, হেপারিন যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে থাকে, সল্ট হিসেবে বাইকার্বনেট থাকে, দ্যাট অ্যাক্টস অ্যাজ এ বাফার। ক্লিয়ার একদম? এবার এই যে আয়ন বললাম, তাহলে আয়নগুলিকে আমরা যদি ইনক্রিজিং টু ডিক্রিজিং অর্ডারে সাজাই, এটা কিন্তু নিটের একটা খুব ভালো কোশ্চেন যেটা আসার খুব সম্ভাবনা আছে। সেই ইনক্রিজিং টু ডিক্রিজিং অর্ডারে যদি আমরা সাজাই তাহলে কি হবে? প্রথম আসবে Cl-, নেক্সট আমরা সোডিয়াম পাবো, তারপরে আমরা যদি বলি K+, তারপরে Ca2+, মানে ক্যালসিয়াম যেটা, নেক্সট হচ্ছে PO4 আয়নটা থাকবে, আর সব থেকে কম যদি থাকে দ্যাট ইজ ম্যাগনেসিয়াম।
ক্লিয়ার? আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে আয়ন্স, এটা তাহলে এবার যেটা দেখছি সেটা হচ্ছে কি না নিউট্রিয়েন্টসগুলো দেখব। নিউট্রিয়েন্টস হিসেবে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, প্রোটিনটাকে তো আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা ফার্স্টলি যেটা দেখব যে সুগার, এর যে নর্মাল ভ্যালুগুলো এগুলো কিন্তু একদম মন দিয়ে একদম মুখস্থ করে ফেলতে হবে, মানে মনে রাখতেই হবে এগুলো, যেটা কি 80 থেকে 100 mg পার ডেসিলিটার। সুগার থাকছে, ফ্যাট থাকছে কত? ফ্যাট থাকছে 150 টু 180 mg পার ডেসিলিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার এদের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে এই যে নর্মাল ভ্যালু যেটা দেওয়া আছে এই নর্মাল ভ্যালুর থেকে যদি ইনক্রিজ করে যায় সুগার লেভেলটা, তাহলে আমরা যে ডিজিজটা হয় সেটাকে আমরা কি বলবো না ডায়াবেটিস মেলিটাস। আর যদি ফ্যাটেরটা নর্মাল ভ্যালুর থেকে ইনক্রিজ করে যায় তাহলে যেটা হয় সেটা বিভিন্ন কার্ডিয়াক ডিজিজগুলো হতে পারে, বিভিন্ন কি হয় না কার্ডিয়াক ডিজিজগুলো হতে পারে। নেক্সট আমরা দেখবো যেটা সেটা হচ্ছে কি না ওয়েস্টস, যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তার মধ্যে মোস্টলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না ইউরিয়া এর পরিমাণটা কত না 30 mg পার ডেসিলিটার। এর পরিমাণ যদি বেড়ে যায় সেটাকে আমরা কি বলি, এটা সকলেই জানি যে সেটাকে আমরা ইউরেমিয়া বলি। আচ্ছা, ইউরেমিয়া যদি হয় তাহলে সেখানে পিএইচ চেঞ্জ হয়েছে, তাহলে ইউরেমিয়া যদি হয় তাহলে চেঞ্জ অফ পিএইচ হয়। আর পিএইচ যদি চেঞ্জ হয় তাহলে শেপ অফ আরবিসি চেঞ্জ হয়ে যায়, তাহলে কী হবে না শেপ অফ আরবিসিটা চেঞ্জ। শেপ অফ আরবিসি যদি চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলি না পয়কিলোসাইটোসিস, সেটাকে আমরা পয়কিলোসাইটোসিস বলি। আর এই পয়কিলোসাইটোসিস লিডস টু অ্যানিমিয়া। কারণ আমরা জানি কি যদি ইররেগুলার শেপের কোনো আরবিসিস হয় তাহলে ম্যাক্রোফ্যাজগুলো সেগুলোকে ধ্বংস করে দেয়, আর আরবিসির পরিমাণ কমে যাওয়া মানে লিডস টু অ্যানিমিয়া। ক্লিয়ার একদম? আচ্ছা, এবার যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে অরিজিন অফ প্লাজমা প্রোটিন। কি জানবো না অরিজিন অফ প্লাজমা প্রোটিন। এটা দু জায়গাতে দুভাবে হতে পারে, দু জায়গায় মিনস একটা এমব্রায়োনিক স্টেজে, তাহলে ইন এমব্রায়োনিক স্টেজে কোথা থেকে না এটা হয় মেসেনকাইমান বা মেসেনকাইম সেল থেকে। সেটা হচ্ছে কোথায় না এমব্রায়োনিক স্টেজে। অ্যান্ড ইন অ্যাডাল্ট আছে অ্যাডাল্টদের মানে আমাদের ক্ষেত্রে এটা কোথায় হয় না রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলে হয়। কোথায়? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলসে হয়। ক্লিয়ার একদম? আচ্ছা, তাহলে এই গেল আমাদের প্লাজমার গল্প। আচ্ছা, এইবার যেটা আমাদের জানতে হবে, যেটা আমরা প্লাজমার পরে যে সেকেন্ড অংশটা আছে দ্যাট ইজ কর্পাসেলস। কি না কর্পাসেলস। এই কর্পাসেলসগুলোকে আমরা মেনলি তিনভাবে দেখব। কি সেই তিনটে ভাগ হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে তোমার প্লেটলেটস। আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস। এই যে ডাব্লিউবিসিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি একটাকে বলবো আমরা গ্র্যানিউলোসাইট, আর একটাকে বলবো আমরা অ্যাগ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলোসাইটকে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটাকে আমরা বলবো নিউট্রোফিল, তারপরে হচ্ছে ইওসিনোফিল বা যেটাকে আমরা অ্যাসিডোফিলও বলতে পারি, আর একটা যেটা সেটা হচ্ছে বেসোফিল। ক্লিয়ার? আর অ্যাগ্র্যানিউলোসাইট এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে তোমার মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। এই ডব্লিউবিসি সম্বন্ধে বা প্রত্যেকটা আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস এগুলো ফার্দার আমরা ডিটেলস পড়ব। তো তার আগে জাস্ট বেসিকটা জেনে নেওয়া। এবার এগুলোকে আমরা যদি রিডিউসিং অর্ডারে সাজাই তাহলে কে কার পরে আসছে? কি অর্ডারে সাজাবো? রিডিউসিং অর্ডারে যদি সাজানো যায় তাহলে আমরা কি দেখব না প্রথম আসবে আরবিসি, কেননা আরবিসির কাউন্ট হয় মিলিয়ন্সে। হ্যাঁ, তারপরে আসবে কি, তারপরে হচ্ছে তোমার লাখে যেটা কাউন্ট হয় সেটা হচ্ছে প্লেটলেটস, আর তারপরে একদম শেষে আসবে থাউজেন্ডে কাউন্টিং, দ্যাট ইজ ডাব্লিউবিসি, দ্যাট ইজ দ্য ডিক্রিজিং অর্ডার। লাস্টলি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো, সেগুলো কি কি না সেটা হচ্ছে তোমার
প্লাজমা ব্যাপারটা কি, তাহলে আমরা যদি এক কথায় প্লাজমা ব্যাপারটাকে বোঝাতে চাই কি না, প্লাজমা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, প্লাজমা ইকুয়াল টু লিখতে পারি ব্লাড, তার থেকে যদি সেলগুলোকে মাইনাস করে দিই দ্যাট ইজ প্লাজমা, একদম সহজ কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দ্যাট ইজ সিরাম। সিরাম ব্যাপারটা কি না, এই যে প্লাজমা, প্লাজমা থেকে যদি ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোকে আমরা বের করে দিই, কি প্লাজমা থেকে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোকে আমরা যদি বের করে দিই তাহলে সেটাকে আমরা বলতে পারি কি সিরাম। আচ্ছা, নেক্সটলি যেটা আমরা জানবো দ্যাট ইজ লিম্ফ। লিম্ফ কি না, লিম্ফ আমরা সেটাকেই বলবো না পুরো ব্লাড, ব্লাড থেকে আমরা মাইনাস করব কাকে, আরবিসি, ব্লাড প্লেটলেটস প্লাস মাইক্রো, এই মাইক্রো নয় ম্যাক্রো প্রোটিনগুলোকে, ম্যাক্রো প্রোটিনস, দ্যাট ইজ লিম্ফ। এই লিম্ফ যেটা, এটা কীরকম হয়, লিম্ফটা হচ্ছে কালারলেস, কালারলেস। তাহলে এই হচ্ছে আমাদের প্লাজমার ব্যাপার স্যাপার বা ব্লাডের আমাদের প্রথম দিনের আজকের ক্লাস এখান পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা পড়ব কি আরবিসিস, ডাব্লিউবিসিস, মানে যে সমস্ত কর্পাসেলসগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা ভালোভাবে জেনে নেব। তো ততক্ষণের জন্য সবাই খুব মন দিয়ে পড়ো, খুব ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।